দিল্লির দিলে কে? এখনো পর্যন্ত আপ 28টি আসনে এগিয়ে, 42টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস একটি আসনেও এগিয়ে নেই আপাতত, কিন্তু দেখা যাচ্ছে, জানা যাচ্ছে যা ভোটের পার্সেন্টেজে 9 থেকে 10% ভোট পেলেও পেতে পারে কংগ্রেস। এখনো পর্যন্ত বিজেপি অফিসের সামনে এই মুহূর্তে উৎসব, যদিও আপ এখনো পরাজয় মানতে চাইছে না, কারণ আরো কয়েক ঘন্টা তারা দেখতে চায়, অপেক্ষা করতে চায়। তাদের দাবি আবারও দিল্লিতে প্রত্যাবর্তন হবেই আপের। বিজেপি যদি জেতে তাহলে এই প্রথম দিল্লিতে মসনদে বিজেপি, এবং বিজেপির ফ্যাক্টর আপের যদি হার হয় তাহলে সেই আপের হারের ফ্যাক্টরগুলো কি কি, এই সব নিয়ে আমরা আলোচনা করব। রাজনৈতিক তর্ক বিতর্কও চলবে। বিজেপি নেতৃত্ব কি বলছেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শাহনवाज हुसैन, দেখুন। दिल्ली में प्रधानमंत्री जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। जो आम आदमी पार्टी और कांग्रेस पार्टी ने दिल्ली का सत्यानाश किया था, प्रधानमंत्री जी के विश्वास में पूर्ण रूप से दिल्ली की जनता खड़े होकर आशीर्वाद प्रदान किया है। और अब थोड़े घंटे वेट कर लीजिए, पूर्ण नतीजा निकलेगा। अब समय आ गया है कि आप जाइए। ये एकदम तय हो गया है कि दिल्ली में भारतीय जनता पार्टी की सरकार बन रही है। मोदी के गारंटी की जीत है। हर जगह मोदी मोदी हो रहा है, पूरे देश में हो रहा है। अरविंद केजरीवाल का जो ढोंग था वो 11 साल में लोगों ने पहचान लिया कि वो आम आदमी कभी नहीं थे, इनकम टैक्स कमिश्नर थे, आम आदमी का भेष बना के आए थे, और उसको पूरी तरह भारतीय जनता पार्टी ने एक्सपोज किया। भारतीय जनता पार्टी दिल्ली में बहुत भारी बहुमत से सरकार बनाने जा रही है। আমার সঙ্গে রয়েছেন আপের পক্ষ থেকে সুশোভন বিশ্বাস, বিজেপির পক্ষ থেকে ফাল্গুনী পাত্র, সুমন ভট্টাচার্য সাংবাদিক, এবং কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চট্টোপাধ্যায়। সুশোভন বাবু, আপনি শুনলেন দিল্লিতে কংগ্রেস এবং আপ মিলে সত্যানাশ করেছে, আর তার ফল প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি মিল পাচ্ছে। দেখুন, কংগ্রেস এবং বিজেপি যে একই মুদ্রার এপিটোপিট সেটা আমরা বরাবরই জানি। এবারে কংগ্রেসের থেকে ভোট কাটার কারণে, কংগ্রেস কার ভোট কাটবে তার জন্য বিজেপির ফায়দা হবে, এই নিয়ে আপ চলে না। আপ চলে, আপের একটা নির্দিষ্ট মোটিভ আছে এবং সেই মোটিভে চলে, এবং একের পর এক যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো পূরণ করার চেষ্টা করে গেছেন এবং ম্যাক্সিমাম ভঙ্গ করেছে আপ কোনো মতেই না। কারণ যে সময় দিল্লিতে আপ ক্ষমতা দখল করেছিল তখন ঝাড়ু তাদের লোগো ছিল এবং এখনো আছে। সেই ঝাড়ু কি দুর্নীতি সাফ করবে, কিন্তু সেই দুর্নীতিতেই কোটি কোটি টাকার দুর্নীতিতে মুখ্যমন্ত্রী পর্যন্ত জেল খাটতে হবে। একদম, আমি এই কথাতে আছি যে আবগারি দুর্নীতি এটা কিন্তু প্রমাণ করতে পারেনি। কেন? দেখুন, একের পর এক টপ লিডারশিপকে 4 থেকে 5 জনকে আমাদেরকে গ্রেপ্তার করেছে, এবং তারা প্রত্যেকে ক্লিন চিট নিয়ে কিন্তু আবার আমাদের বাইরে বেরিয়ে এসছে। তো এইটা একটা ন্যারেটিভ সৃষ্টি করা বিজেপির কাজ ছিল, এবং তারা সেটা কিছুটা পরিমাণে সাকসেস ভেবেছিল হবে, এবং সেটা করতে পারেনি। ঠিক তারপরেই যখন প্রত্যেকে আমরা যখন বাইরে বেরিয়ে এলাম, তারপরে ওরা সৃষ্টি করলো যে একটা ভোট ব্যাংক কিনে নেওয়ার। ওই জন্য আমরা দেখা যায় যে বিভিন্ন যে নেতা মন্ত্রীরা রয়েছেন 1000 টাকা করে বিলাচ্ছেন, বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করছেন। সুতরাং ভোট কেনাবেচার যে রাজনীতি এবং এমএলএ কেনাবেচার আমরা দেখেছি, 5 তারিখে যখন ইলেকশন হয়ে যায় ঠিক তারপরেই আমাদের এমএলএদের সাথে কন্ট্যাক্ট করা হয়। তো এরা একটা জায়গাতে চেষ্টা করে গেছে। মানে ফাল্গুনিদি ন্যারেটিভ মানে অপপ্রচার করেছেন আপনারা, এটাই তো অভিযোগ। অপপ্রচার করে করে আজকে 41-এ এগিয়ে আছেন। দেখুন, একটা বিষয় হচ্ছে, উনি বললেন মুদ্রার এপিটোপিট বিজেপি কংগ্রেস। উনি কংগ্রেসের সাথে জোট করলেন কেন, লড়লেন কেন তখন? কংগ্রেস এখন বিধানসভায় হয়নি, লোকসভায় কি ছিল? জোট তো ছিল। মানে উনারা নিজেদের ক্ষমতার জন্য যখন তখন জোট করছেন, যখন তখন বাদ দিচ্ছেন। আপনি বলছেন যে কংগ্রেস ভালো নয়, তাহলে তার সাথে জোট করছেন, তার মানে আপনি ক্ষমতা দখল করে আপনি এইটা করতে চান। দেখুন, শুনুন, আবগারি দুর্নীতি, পানীয় জলের দুর্নীতি এবং ছাত্রছাত্রীদের যে প্রকল্পের দুর্নীতি, এই দুর্নীতিতে আপকে মানুষ বহিষ্কার করেছে। এবং দেখুন, এই আপের যে অভিযোগ প্রথম করেছিল সেটা কে করেছিল? কংগ্রেসই করেছিল। কোর্টে কে নিয়ে গেছিল? কংগ্রেসই নিয়ে গেছিল। এবং আজকে যে কারবাই হচ্ছে সেটা কিন্তু কোর্টের নির্দেশে হচ্ছে, কোনো বিজেপির নির্দেশে হচ্ছে না, কোনো কংগ্রেসের নির্দেশে হচ্ছে না, হচ্ছে কিন্তু কোর্টের নির্দেশে। তো কোর্টের নির্দেশে যখন হচ্ছে আপনারা কোর্টে যান, কোর্টকে বলুন। আর বারবার বলছেন আপনি
ছেড়ে দিয়েছেন। শুনুন, আমাদের বেরিয়ে গেছেন মানে আপনারা দোষী মুক্ত হননি। শুনুন, বলতে দিন, এক মিনিট বলতে দিন। সিবিআইয়ের ব্যর্থতা, আরে ব্যর্থতা কিনা বলতে দেবেন তো। মুক্ত হয়েছে মানে অভিযোগ মুক্ত হয়েছে, আমাদের যে আইন আছে তাতে দীর্ঘদিন ধরে একজনকে অভিযুক্তকে আটকে রাখা যায় না, তাকে বেলে ছাড়তেই হবে। আজকে লালু প্রসাদ যাদব দীর্ঘদিন ধরে তার বিচার পদ্ধতি চলার পরে তিনি জেলে গেছেন, তো স্বভাবত এই বিচার প্রক্রিয়া চলছে, সেই জন্য বেলে রয়েছে, তার মানে তিনি অপরাধ মুক্ত নয়। মুদ্রার এপিঠ ওপিঠ বিজেপি কংগ্রেস, এবার যদি আপের রেজাল্ট এই রকমই হয় তাহলে এবার বলতে শুরু করবে বা আপের প্রচার হবে দিল্লিতে বিজেপি কংগ্রেস সেটিং। মানে উত্তরপ্রদেশে গঙ্গায় কোভিডের সময় লাশ ভাসছিল, আর যমুনাতে কি ভাসছে সেটা সবাই দেখেছে, রাহুল গান্ধী নিজে গিয়ে তার প্রতিবাদ করেছিলেন, সেটাও দেখেছে। তার মানে এপিট আর ওপিট সেই বিবিধ বলা যায় আর কি। এখন ব্যাপার হচ্ছে দেখুন, ওতে না গিয়ে বরঞ্চ বোঝা উচিত শাহনওয়াজ হোসেন, উনি বিজেপির পোস্টার বয়, উনি অনেক রকম কথা বলেন। যে জ্যোতিরাদিত্য সিন্ধার কথা কেন শুনবো? 2013 সালে অবধি কংগ্রেস সরকার চালিয়েছে, উনি কত মিটিং মিছিল করেছেন, তখন কিছু মনে হয়নি, এখন হঠাৎ করে বিজেপির জলকে আবল তাবল বকছেন। এখন ব্যাপার হচ্ছে এত আলোচনা হচ্ছে, এই যে গোয়াতে কারা গেছিল বলুন তো ভোটটা কাটতে? কংগ্রেসের সরকারটা করতে দেয়নি ওখানে, এই আপ আর তৃণমূল গেছিল, পাঠিয়েছিল কে? বড় ভাই মোদিজি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে দেখুন পাঞ্জাবে কি করতে গেছিল আপ? কোনো কাজ ছিল না, বলবে সরকার বানিয়ে ফেলেছি, হ্যাঁ না তেনা অনেক রকম গল্প দেবে। কংগ্রেসকে ওখানে ডেসিমেট করেছে, কার নির্দেশে গেছিল? এখন ছুঁচো দেখুন মোদিজি নিজের ঘরে রাখতে পছন্দ করেন, যখন যেরম বার করবে তখন সেরম গিয়ে গম খেয়ে আসবে। এখন ব্যাপার হচ্ছে ইন্ডিয়া জোটটা করতে হয়েছে তাদের সাথে, না যখন আপনাদের মনে হবে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ আলাদা, আর আজকে দিল্লি নির্বাচনের প্রসঙ্গ আলাদা। ইন্ডিয়া জোটের জায়গায় থাকবে, সবাই দেখে সেটা। এখন ব্যাপার হচ্ছে দিল্লি ইউনিভার্সিটির যদি নির্বাচনটা দেখেন, এগুলো তো প্রাইমারি ফ্যাক্টরস, সেখানে কিন্তু বিজেপির খুব একটা ভালো ফলাফল হয়নি, ভালো করে খেয়াল করতে হবে। এখন অনেকগুলো ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে এই যে শীষ মহলে থাকবো না 8,400 কোটি টাকা জেট চড়ে ঘুরে বেড়াবো, তার থেকেও বড় ফ্যাক্টর হচ্ছে আমরা যেটা বারবার করে বলছি, হারবো কি জিতবো জেনে লাভ নেই, জানতে হবে যে দেশের এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা কি। আজকে যে এখানে আমরা বসে আলোচনা করছি, দিল্লির যুবদের এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি, কে দিতে পারবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এবং দিনের শেষে মানুষ কাকে ভরসা করছে, এটাও একটা ভোটের রাজনীতির ফ্যাক্টর। তো এখন ক্লিয়ার হতে দিন পিকচার। এখন সবে জাস্ট একটা পর্যায়ে রয়েছে, এখন কেউ বলতে পারবে না অ্যাবসলিউট মেজরিটিতে আমরা জিতে বসে আছি, কেন ফাইনাল ট্যালি এখন আসেনি। তাই এই তুতু মেয়েগুলো এগুলো চলতে থাকবে। কিন্তু আসল যে বক্তব্যটা সেটা হচ্ছে যে উন্নয়ন হয়েছে কি হয়নি, সেটা মানুষকে ভোটটা কমপ্লিট করতে দিন। আমি ওভারঅল একটু সুমনদা আপনার কাছে যাব যে আজকে এখনো পর্যন্ত 28-42 এই যদি হয় তাহলে কি শুধু এই যে ফাল্গুনিদি বলছিলেন যে বাজেটে মধ্যবিত্তদের কর ছাড়, কর্মসংস্থানের কথা, এইগুলো ফ্যাক্টর, নাকি আপের ব্যর্থতা যে অভিযোগগুলো ওঠে যে দিল্লিতে দূষণে জেরবার, খাবার জল নিয়ে জেরবার মানুষ, এইগুলো ফ্যাক্টর? কিন্তু তারপরে যে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রস্তাবগুলো দেওয়া হলো কেজরিওয়ালের পক্ষ থেকে, সেগুলো কাজে লাগলো না। দেখুন, আপনি যদি একটা যে কোনো ভোটে বা যে কোনো রাজনীতিতে একটা ভোট মানে তার পেছনে একটা সমর্থনের ভিত্তি থাকে। আপ কাদের সমর্থনে ক্ষমতায় এসেছিল? আমরা যদি 2013 থেকে ধারাবাহিকভাবে দেখি তাহলে দেখব বিজেপি কোনো ইলেকশনে 33% কম ভোট পায়নি। লোকসভায় গিয়ে এটা অনেক সময় 50% ক্রস করে যেত। তাহলে আপ কার ভোট ব্যাংকটা পেয়েছিল? বেসিক্যালি কংগ্রেসের ভোট ব্যাংকটা। 2013 সালে আপের ছিল 29, কংগ্রেসের ছিল 24। আপ যখন সেরা পারফরমেন্স করছে তখন কংগ্রেস 4% চলে যাচ্ছে। তাহলে কংগ্রেস যে নিজের ভোট ব্যাংকটা বাড়াচ্ছে, আপের ভোট ব্যাংকটা স্কুইজ হয়ে যাচ্ছে। এবার আপের থেকে কোন কোন ভোট ব্যাংক সরে গেল, না কেন গেল? হ্যাঁ, এবং কেন গেল? প্রথম কথা হচ্ছে, আমি আগেই বলেছি যে একটা প্রথম ভোট সরেছে মধ্যবিত্তদের, দ্বিতীয়ত পূর্বাঞ্চলীয়দের, তৃতীয়ত যখন কংগ্রেসের থেকে লাভলি সিং, যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, বিজেপিতে শিফট করলেন, তখন কিন্তু একটা সর্দারজি ভোট মানে শিখ ভোট সেটাও বিজেপি পেল, যদিও যে ভোটটা কিন্তু পাঞ্জাবে বিজেপি পায় না। এবার আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে, অনেকে বলেন সুমনদা এখন যা ট্রেন্ড রাজনীতিতে তাতে আপ পেতে পারে, না হলে বিজেপি, কিন্তু আপের ভোট কংগ্রেসে কেন গেল? কারণ কংগ্রেসের ভোটই একসময় আপে গেছিল। আচ্ছা, সেটা আবার কংগ্রেস রিগেইন করছে। এই রিগেন নিয়ে যে টানাপোড়েন হবে সেটা আলাদা প্রশ্ন, তৃণমূল আর কংগ্রেসের যে মানে যে সে টানাপোড়েন সেটা আলাদা প্রশ্ন। আমি আগে বলবার চেষ্টা করি যে আপের ক্রাইসিসটা কোথায়। ঠিক
2013-তে লোকে অরবিন্দ কেজরিওয়ালকে ভোট দিয়েছিল কারণ লোকে মনে করেছিল যে অরবিন্দ কেজরিওয়াল ইজ এ ডিফারেন্ট পলিটিশিয়ান, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, রাজনীতিতে অর্থের ব্যবহার নিয়ে কথা বলছেন। তারপর আমরা কি দেখলাম, উনি শুধু একটা প্রাসাদোপম বাংলো বানিয়েছেন, সেটা নিয়ে নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী যখন বলছিলেন, আমি বলিনি, আমি আমার যখন নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী সেটাকে একসঙ্গে নিশানা করলেন, শুধু তো সেটা নিশানা হলো না, আপনি যদি দেখেন আপ পাঞ্জাবে ক্ষমতায় আসার পর যে 5 জনকে রাজ্যসভায় পাঠিয়েছেন তাদের মধ্যে কে সাধারণ লোক, ও এ ব্যবসায়ী, ও অমুক ইউনিভার্সিটির মালিক, মানে সেই একই গোত্রে পড়ে গেল। এবার শুধু তাই না, আপ একটা নরম হিন্দুত্বকেও প্র্যাকটিস করে, বজরংবলির পুজো দিচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল বলছেন নোটে লক্ষ্মী গণেশের ছবি থাকতে পারে। তো দেখুন, আপনি যদি কোনো সিনেমায় অমিতাভ বচ্চনকে পেয়ে যান, আপনি কি মিঠুন চক্রবর্তীকে ডাকবেন? তো নরম হিন্দুত্বের জন্য তো নরেন্দ্র মোদী রয়েছেন, আপনার অরবিন্দ কেজরিওয়াল কেন অরবিন্দ কেজরিওয়ালকে লাগবে? তো অরবিন্দ কেজরিওয়াল কোনো দিকে হলেন না উনি সেকুলার একটা সোশ্যালিস্ট গভর্নমেন্টের কথা বলছেন যেটা রাহুল গান্ধীর ফোটে, বা ধরুন যেটা মমতা ব্যানার্জিরও ফোটে, উনি না সেটা বলছেন, না বলছেন মানে উনি যোগী আদিত্যনাথ। বিশ্বাসকে একটু সুযোগ দিই। হ্যাঁ, আপনাদের কি দিশাহীনতা, কোন দিকে যাবেন, কোন দিকে আপনারা ভিড়বেন, কোনো ঠিক ছিল না? দেখুন, দিশাহীনতা কোনোদিনই ছিল না আমাদের। প্রথম যখন 2013 এবং 2015-তে যে ইলেকশন লড়া হয়েছিল, প্রধান এজেন্ডা ছিল বিজলি হাফ পানি মাফ। তো বিজলি হাফের বদলে আমরা কিন্তু বিজলি মাফ করে দিয়েছি, অর্থাৎ বিদ্যুৎ বিল কিন্তু 200 ইউনিট করে ফ্রি, মানে যা বলেছি তার থেকে বেশি করেছি, এটা দিয়ে শুরু করলাম। এবার আসি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একের পর এক স্কুলকে আমরা বিশ্বমানের করেছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের 8টি স্কুল রয়েছে। শীষমহলে আসছি, আগে শিক্ষার কথাটা বলে শিক্ষার বাজেট 25%, সাধারণ মানুষকে জায়গা দেবেন, শিক্ষার বাজেট 25%। এবারে শীষমহলের আপনার কথার উত্তর দিই। শীষমহল যদি বলা হয়, পিডব্লিউডি এর আগে কিন্তু যে অরবিন্দ কেজরিওয়াল যেখানে থাকতেন সরকারি আবাসে, এটা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের নিজস্ব বাংলো নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যে যে চিফ মিনিস্টার হবেন তিনি কিন্তু ওখানে থাকবেন। বারবার রিপোর্টে বলা হয়েছে যে এটা কিন্তু ভেঙে যেতে পারে এবং ছাদ থেকে ছেড়েও পড়েছে। আর শীষমহলে যে গুজব বিজেপি রটিয়েছিল, সেটা যখন আমাদের সঞ্জয় সিং এবং অতিশিজি এবং অন্যান্য মিনিস্টাররা যখন ওখানে যেতে যান, তখন বিজেপির যে দিল্লি পুলিশ রয়েছে সেটা কিন্তু বাধা দেওয়া হয়েছে। যদি তাই হয়, গুজরাট এবং ইউপি আবাসে যান, আপনারা পরিষ্কার দেখতে পাবেন। ইনারা যখন মানুষ ইনাদের বয়কট করছে, বয়কট তো মানুষ করেছে, তো তারা স্বভাবতই তখন বলছেন যে গুজব। একটা জিনিস ভাবুন, আজকে যখনই দেখাচ্ছে তো একদম মানুষ, দেখুন কোনো রিপোর্ট নেই, আপনারা তো পুরো ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে সৃষ্টি করছেন। দেখুন, ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে বারবার ভুল বলে, ভুল কথা প্রচার করে। জনগণ তো তার উত্তর দিচ্ছে, আপনারা দেখতে রাখুন না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, দেখুন একটা জিনিস হচ্ছে, রাহুল গান্ধী যখন ভ্রমণে বেরিয়েছিলেন, রাহুল গান্ধী ভ্রমণে বেরোয়নি, ভ্রমণে বেরিয়েছে মোদি। রাহুল গান্ধী রিয়ালিটিটা দেখাচ্ছে। একটুখানি বলতে দিন, আপনার সময় আমি বলিনি প্লিজ। রাহুল গান্ধী ভারত ভ্রমণে বেরিয়ে সাথে রাখে কাকে? কানাইয়া কুমারকে। তিনি কি বলেছিলেন? যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন পাকিস্তান তার কাছে কি চাইতেন? মনমোহন সিং এর কাছে যে আমাকে কাশ্মীর দিতে হবে। আজকে যখন মোদিজি রয়েছে, তখন তিনি কি চাইছেন? যে আমার খাবার কিছু নেই, আমাকে গম দিন। আবার টুকরে টুকরে গ্যাংয়ের মধ্যে ফেলছেন আর কংগ্রেসকে। দেখুন, একটা জিনিস আপনি ভাবুন, কেন আপ আর কংগ্রেসকে আপনি টুকরে টুকরে গ্যাং? আজকে আপ যখন লোকসভা হচ্ছে তখন বলছে আমরা সব ইন্ডি জোটে আছি, যখন দেখছে নিজেদের প্রয়োজন রয়েছে তখন বলছে আমরা তো নেই, আমরা বেরিয়ে গেছি। তাহলে কোনটা ঠিক? না নীতির ঠিক আছে, না তাদের চলা। আপনারা দিল্লিবাসীর জন্য কি কি এজেন্ডা ফিক্স করেছেন? ওকে, আমি আসবো, এই আলোচনাতে থাকবো। দিল্লির রেজাল্ট, আপডেট, সব খবর সবার আগে নিউজ 18 বাংলায় দেখাবো এবং রাজনৈতিক তর্ক বিতর্ক বিশ্লেষণ চলবে।